স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার রবিবার পেশ হলো কেন্দ্রীয় বাজেট, কিন্তু ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য মুঠো আলগাই করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই অভিযোগে জানিয়ে ফের বাংলা বিরোধী বলে বিজেপিকে আক্রমণে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আয়কর ছাড়ের কাঠামোতেও কোনো বদল আনলো না কেন্দ্র। এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে 85 মিনিট আজকে সংসদে দাঁড়িয়ে বাজেট বক্তৃতা পাঠ করলেন, বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে বাংলার কপালে জুটলো কি, বাংলার প্রাপ্তি হলো কি, দেখুন। Environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. বাজেট কিচ্ছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট ভাষণের সংখ্যার নিরিখে প্রণব মুখোপাধ্যায়কে টপকে গেলেন নির্মলা সীতারামন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গের মন পড়তে কি সফল হলেন তার উত্তরসূরি? সামনেই এ রাজ্যে বিধানসভা ভোট, যেখানে জিততে মরিয়া মোদী সরকার। প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গবাসীর মন জয়ে কি বাজেটে ঢালাও বরাদ্দ করবে তারা? আদতে পশ্চিমবঙ্গ পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডর আর দুর্গাপুরে শিল্প করিডর। দুর্গাপুর কথাটা আপনারা শুনলেন, হয়তো ডানকুনি শুনলেন, বলছে ফ্রেট করিডোর করবে দুর্গাপুর থেকে সুরাট। এন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি? অলরেডি আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এক্সিকিউশন স্টেজে আছে। আমি ডানকুনি সম্বন্ধে চ্যালেঞ্জ করে বলছি যে ফ্রেট করিডোর দিল্লি টু ডানকুনি হওয়ার কথা ছিল, বিহার অব্দি পৌঁছে গেছে, আজ হয়ে গেল 7 বছর। Why that freight corridor has not come to Dankuni? Why on বিহার অব্দি এসে আটকে আছে? হাই স্পিড করিডোর, ওইটার মধ্যে যে 7টা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে করার জন্য? এছাড়া টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা, কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI এর জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এছাড়া এবারের বাজেট থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্তি বলতে মেট্রো রেলের অরেঞ্জ লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা আর গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা। তো 10 বছরে এমন কিছু প্রকল্প বাংলা পেল যা আগে পায়নি। ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল, এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে রেল বাজেটে আমরা যদি দেখি, একগুচ্ছ নতুন ট্রেন, নতুন লাইন, ডাবলিং। বাংলা তার নিজের সুবিধা, বাংলার ছেলেরা, বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে। যদিও তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস কেউই এই দাবি মানতে চাইছেন না। অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তাতেও একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে, আগামী দিনে করবে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে, সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু বিধানসভা ভোটে এই বাজেটের কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ। দেখুন, 3টে কর্তব্যকে ফোকাস করে আজকে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3টে ফোকাসের মধ্যে বা 3টে কর্তব্যের মধ্যে কোথাও কি বাংলা ফোকাস ছিল তাদের? আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। দেখুন, সঙ্গত কারণে বিহারের সঙ্গে তুলনা চলে আসবে। গত বছর বিহারের জন্য 60,000 কোটি টাকা এক্সক্লুসিভলি ফর বিহার একেবারে বাজেটে ঘোষণা করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। বাংলার জন্য কি হয়েছে আজকে বাজেটে? একটা হাই স্পিড রেল করিডর, একটা কার্গো ফ্রেট করিডর এবং শিল্প করিডর। আমি বলছি, বিমলদা, তৃণমূল এইবারে অভিযোগ করতে শুরু করেছে বিজেপি বুঝে গিয়েছে যে বাংলা হচ্ছে বিজেপির জন্য একটা ব্যাড ইনভেস্টমেন্ট, যেখান থেকে কোনো রিটার্ন নেই, কোনো ভোট পাবে না, তাই কোনো প্রকল্পও নেই। এখন যারা ভোটের কথা শয়নে স্বপনে ভাবে, শয়নে স্বপনে হেরে যাবার কথা ভাবে, শয়নে স্বপনে আটকে আটকে ওঠে বাচ্চাদের মতো, হেরে গেলে পিঠের মাংসপেশিগুলো অক্ষত থাকবে কি না, তারা তো এই ধরনের কথা বলবেই।
তাদের কথায় গুরুত্ব দেওয়া দরকার নেই। আমি শুধু আপনাকে বলছি, দয়া করে আপনি ওদের দ্বারা প্রভাবিত হবেন না। কেন বলি আপনাকে, সে একটা ছোট গল্প আছে না, একবার পোপের প্রতিনিধি নিউ ইয়র্কে গিয়েছিলেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো নিউ ইয়র্কে কী দেখবেন, উনি বললেন আমি তো তেমন কিছুই জানি না, অনেক কিছু গিয়ে বললো নিউ ইয়র্কে নাইট লাইফ খুব ভালো, এখানে অনেক নাইট ক্লাব আছে দেখবেন। উনি খালি বলেছিলেন নিউ ইয়র্কে কি নাইট ক্লাব আছে, ব্যাস পরের দিন ওই লাইনটা বেরিয়েছিল। দয়া করে এরকম সাংবাদিকতা যেন না হয়। আমরা যেটা বলছি, আজকে যদি স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল, আপনি একটু আগে দেখালেন এখানে মেট্রো রেলের বিভিন্ন লাইনের জন্য কি কি দেওয়া হয়েছে টাকা। এবারে তো একটা মেট্রো রেলের লাইন যেখান দিয়ে রোজ আসি, একটা রাস্তার ওপরে আজ 1.5-2 বছর হয়ে গেল একটা সরকার জায়গা দিতে পারছে না, ট্রাফিক বন্ধ করতে পারছে না ওপরে মেট্রো লাইনের জন্যে, তারা বাংলার কথা বলে। দ্বিতীয় কথা বলি যে এখানে বলা হচ্ছে বাংলার নাম একজন নাকি শুনতে পাননি, এখন তার পড়াশোনা কতদূর কি আমি জানি না, শিলিগুড়িটা বাংলার বলে ওনারা বোধহয় মনে করেন না। শিলিগুড়ি থেকে যে আমি বলছি বিমলদা, বাংলার জন্য বেশি প্রকল্প হলে সেটা তো রাজ্য বিজেপি তাতে সুবিধা হতো। আরে আমি বলছি বাংলার তার জন্য পরিবর্তে সাংবাদিকতার পাঠ দেওয়ার থেকে সেখানে কি করা উচিত ছিল সেইটা ভাবলে ভালো হতো নাকি? পার দিচ্ছি না, কারণ সাংবাদিকরা এরকম মানে কাণ্ড করে বলে সাংবাদিকতা আমি কিভাবে সাংবাদিকতা করবে সাংবাদিকরা, সেইটা বসে বিজেপির মুখপাত্র এখানে শিক্ষা দেবেন? না রে, দেবো না, কিন্তু হলুদ সাংবাদিকতা হলে আমি করব। কিছু কিছু সাংবাদিকতা হলুদ হচ্ছে আজকে, সুতরাং সেই সাংবাদিকতার প্রতিবাদ আমাকে করতেই হবে। শিলিগুড়ি থেকে মানে আমি বলছি গেরুয়া সাংবাদিকতাকে আপনি তার মানে বলছেন যে সাংবাদিকতার রংটা গেরুয়া হতে হবে, মানে যেটা হচ্ছে না সেটা হলুদ হয়ে যাচ্ছে, তাই কি? তাই কি আমি বলছি যেটা গেরুয়া সাংবাদিকতা নয় সেটা বিরোধী গেলে সেটা হলুদ হয়ে যাচ্ছে। হলুদ যেন না হয়। শিলিগুড়ির নাম করা হলো, শিলিগুড়িটা পশ্চিম বাংলার মধ্যে নয়। ডানকুনির কথা বলা হলো, ডানকুনিটা পশ্চিম বাংলার মধ্যে নয়। দুর্গাপুরের কথা বলা হলো, দুর্গাপুরটা পশ্চিম বাংলার মধ্যে নয়। এই সমস্ত জ্ঞান নিয়ে যারা এমপি হয়েছে তাদের কথার আমাকে উত্তর দিতে হবে। আমি কোনো উত্তর দিতে রাজি না। আমি শুধু এইটুকু বলি, আপনি যদি আমাকে অন্তত 7-8 মিনিট টাইম দেন, পশ্চিম বাংলার জন্য কি কি করেছেন আমি বলে যাব। অতটা দীর্ঘ সময় ঠিক আছে, আমি বেশ প্রচুর করা হয়েছে, কিন্তু আমি বলছি কৃষ্ণদা এই অভিযোগটাও এখানে বিমল শঙ্কর নন্দ বিজেপির মুখপাত্র হিসেবে করছেন, সেটা হচ্ছে যদি এখানে ঢালাও প্রকল্প দিয়ে তো লাভ নেই, আলটিমেটলি প্রকল্পটা এক্সিকিউট করতে হবে। রাজ্য সরকারের তরফে না সহযোগিতা পাওয়া যায়। অর্থাৎ সুকান্ত মজুমদার আজকে বলছেন যে জেলায় জেলায় যে গার্লস হস্টেলের কথা বলা হয়েছে, তিনি একেবারে উইথ কনভিকশন বলতে তার জন্য রাজ্য জমি দেবে না। ফলে প্রকল্প ঘোষণা করলাম, বাস্তবায়ন না হলে তার আলটিমেটলি ফায়দাটা কোথায়? জমি দেয় না, রাস্তা বাড়ানোর জন্য। কৃষ্ণদা দেখো, এই যে হাই স্পিড রেল কানেক্টিভিটিও তোমরা বলছিলে একটু আগে, তোমাদের চ্যানেলেই দেখছিলাম যে বাজেটে হাই স্পিড রেল কানেক্টিভিটি, এটা প্রথম ভারতবর্ষের মানুষ এই বিজেপির মুখে, নরেন্দ্র মোদীর মুখে কবে শুনেছিল মনে আছে? 2013 সালের বিজেপির প্রচারে উনি বলেছিলেন ভারতে বুলেট ট্রেন আনবে, এবং তারপরে বুলেট ট্রেনের একটা ইঞ্জিনও আমাদের দেখানো হয়েছিল, এবং এবিপি আনন্দতেও আমরা সেই ছবি দেখেছিলাম, জাপান থেকে নামানো হচ্ছে বুলেট ট্রেনের ইঞ্জিন, মুখটা ছুঁচলো মতো। আজকে 2014 পর 2026-এ দাঁড়িয়ে আছে, বুলেট ট্রেন চলেছে? বাস্তবায়িত কি পশ্চিমবাংলা জমি দেয়নি বলে বম্বে থেকে গুজরাটের বুলেট ট্রেন চলতে পারলো না? নাকি ওই বিদ্যুৎগুলো পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার আটকে দিয়েছে? এখন আমি এন নাম্বার অফ প্রজেক্ট, আচ্ছা আমি আরেকটা দিচ্ছি যেটা অমিত বাবু একটু আগেই বলেছেন, আবাস যোজনা। গত বছর 2024-25-এর বাজেটে প্রথমে কি বলা হলো? 30,170 কোটি টাকার আবাস যোজনার বাজেট কেন্দ্র। তারপরে নিজেরাই সেটাকে চেঞ্জ করলেন, নিজেরা কি বললেন? রিভাইজ করে বললেন 13,670 কোটি টাকা। এবং তারপরে যখন খতিয়ান চাওয়া হলো পার্লামেন্টে, তখন দেখা গেল 5,815 কোটি টাকা। তাহলে নিজেদের তো কথাবার্তার কোনো ঠিক নেই, কোনো কিছু ডেলিভারি করতে পারেনি। আমি আমার প্রশ্ন হচ্ছে আজকে যে আপনি বলছেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে, আমি বলছি তো আপনার কাছে রাজনীতির দৃষ্টিকোণ থেকে তাতে আপনাদের তো লাভ, আপনারা বিজেপির বিরুদ্ধে প্রচারিত সুযোগ পেয়ে গেলেন, মানে বাংলার অপ্রাপ্তি আপনাদের প্রাপ্তি যোগ করে দিল। ভোটের আমাদের কোনো মাথা ব্যথা নেই, ভোটে আমাদের 3বার সরকার, 4র্থবার আসছে, এবং বিজেপি হারবে জানবেই তো তারা নেই, নতুন সরকারকে কোনো টাকা দেব না। তারা যদি তাদের কোনো ভাগিদারিত্ব থাকতো, ঢেলে ঢেলে টাকা হতো। মনে আছে বিহারে 50,000 करोड़ दे कि और ज्यादा दे, 1 लाख करोड़ दे कि और ज्यादा दे, 1.5 लाख करोड़ दे कि और ज्यादा दे। এটা নরেন্দ্র মোদীর ভাষণ ছিল। আবার শুনে রাখো, এডুকেশন, যে কোনো জাতির ভিত্তি হচ্ছে শিক্ষা, এডুকেশন। জাতীয় স্তরে, অন্তর্জাতীয় স্তরে আমাদের রাজ্যের শিক্ষার কিন্তু দারুণ হাল। বলি বাজেটারি আমাদের রাজ্যের শিক্ষার দারুণ হাল, প্রাইমারি এডুকেশনে আমরা কেন্দ্র ভূষিত করেছে আমাদের।
তুমি উচ্চশিক্ষা নিয়ে বলতে ঠিকই, আমি পারো, বলি সেটা আরেকদিন 26,000 আলোচনা করবো। শিক্ষক কিন্তু আমি শিক্ষিকাতে বলছি, গিয়ে সেই কথাটা বোঝান। budgetary allocation শিক্ষাতে সারা বিশ্বের মানদণ্ড হচ্ছে বেশ, 5 to আমি 6% এখানে চন্দন ঘোষ total চৌধুরীর budget-এ। কাছে আসতে কমিয়ে চাইবো, এনে কংগ্রেস দুটো মুখপাত্র। বলে। আমি শুধু একটা বিষয় মনে করিয়ে দেব, আজ থেকে মাস 5 আগে নরেন্দ্র মোদী এখানে প্রচারে এসেছিলেন এবং কতটা বাংলাকে তারা গুরুত্ব দিচ্ছেন তার বক্তব্যের মধ্যে সেটা উঠে এসেছিল। সেটা যদি সত্যি হয় তাহলে আজকে কি এটা সত্যি হচ্ছে? আমি কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাবো, তারপরে আজকের বাজেটটাকে পাশাপাশি দেখে আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, দেখুন। जब तक पश्चिम बंगाल का सामर्थ्य नहीं बढ़ेगा तब तक विकसित भारत की यात्रा सफल नहीं हो पाएगी। बीजेपी की श्रद्धा है बांग्लार उदय तबेई বিকশিত ভারতের জয়। কোনটা সত্যি চন্দনদা, প্রধানমন্ত্রী সেদিন যে কথা বলেছিলেন নাকি আজকে কেন্দ্রীয় বাজেট? তুমি 2014-এর পর থেকে, দ্যাট ওয়াজ দ্য ইয়ার ভোট অন অ্যাকাউন্ট, তারপর থেকে যে কটা বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটকে তুমি যদি পাশাপাশি রাখো দেখবে একটার সাথে আর একটার বৈষম্য, একটার সাথে আর একটা ডিপার্চার। আমি তোমাকে কেন বলছি, আমি এক্সাম্পল করছি ভেরি সিম্পলি, এটা রাজনীতি নয়। আমাদের আজকের বাজেট আলোচনা ভেরি সিরিয়াস। বাংলার মানুষ হিসেবে বাংলা পেলো কিনা, বঞ্চিত হলো কিনা, ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আমি তোমাকে প্রথমত যে কথাটা বলি, যে প্যাকেজটা কিছুক্ষণ আগে ডক্টর মিত্র বলছিলেন, এই প্যাকেজটা ডেফিনেটলি শুরু করার কথা, আজ পর্যন্ত হয়ে যাওয়ার কথা, যেটা ডানকুনি করিডর। আমরা খুব ভালো করে জানি যখন সুরেশবাবু ছিলেন তখন এটা স্যাংশনড হয়েছিল। আজকে হাওড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত জাস্ট এক্সটেন্ড করলো, অর্থাৎ এটা রিপ্যাকেজ। তোমাকে একটা নতুনভাবে যে প্যাকেজগুলো দেবে পশ্চিমবাংলার উন্নয়নের ক্ষেত্রে, তার মাপকাঠি তো ছিল না। না, কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হলে তার আলটিমেটলি বেনিফিট তো রাজ্য বিজেপি পেত। আমি বলছি রাজ্য বিজেপি একেবারে গতকাল অমিত শাহ এসে বলে গেলেন যে বাংলায় পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী স্বস্তি পাচ্ছেন না, ঘুমোতে পারছেন না। তারপর 24 ঘন্টার মধ্যে আজকে এই বাজেটে বাংলার প্রাপ্তির ভাড়ার কার্যত শূন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যেদিনকে সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভাটা করেছিলেন। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, স্পেশালি সিঙ্গুরের মতো বিতর্কিত একটি জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কোনো কথা বলেননি, সিঙ্গুরের ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলেননি। সেদিন আমার মনে হয় রাজ্য বিজেপিকে আমি অ্যাডভাইস করব না, এরা সম্ভবত বুঝেছেন যে এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী কী চান। আর আজকে আমাকে বিশেষভাবে ভাবতে হবে যে আজকে 12 জন এমপি, খুব ভালোভাবে বুঝতে হবে 12 জন এমপির আগে ছিল 18 জন এমপি। পশ্চিমবাংলার বিজেপির কি এমন একটা দুর্দশা যেখানে একটা ক্যাবিনেট মিনিস্টার পায় না, ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্স তো করে। আমরা যদি কম্প্যারিশন করি কংগ্রেসের সময় আমরা 7টা-8টা জিততাম, 4টে মন্ত্রী নাম বলে দিতে পারি। আমরা কেন বলছি এটা একটা মোটিভেশন, এটা একটা ইনফ্লুয়েন্স, সেই ফ্যাক্টর থেকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী এটাকে এন্টারটেন করবেন কেন, বা রাজ্য বিজেপি এটাকে এন্টারটেন করবেন কেন? প্রসপেক্টটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছেন পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্বকে বা বিজেপিকে, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বিশেষভাবে শঙ্কিত সেটা হলো বিজেপি কি করবে, তৃণমূল কি করবে, ওটা ওদের ব্যাপার, কিন্তু আমরা যেটা থেকে বঞ্চিত সেটা হচ্ছে এই তু ম্যায় খেলার মাঝখান থেকে সাধারণ মানুষ পশ্চিমবাংলার বঞ্চিত, হতাশাগ্রস্ত। কংগ্রেস তাদের পাশে আছে, হতাশাগ্রস্ত সেই মানুষের পাশে আছে। বেশ, আমি অনির্বাণ দত্তর কাছে এখানে একবার আসবো। একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ট্যাক্সের ক্ষেত্রে, করের ক্ষেত্রে একটা জায়গা বলেছেন নিঃসন্দেহে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি ছোটোখাটো কর ফাঁকির জায়গা থাকে সেক্ষেত্রে জেলের প্রভিশনটাকে কমিয়ে জরিমানার জায়গায় আনার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন। আমি খুব দ্রুত এখান থেকে অনির্বাণদা, তাতে কি কর ফাঁকির যে প্রবণতা সেখানে লাগাম টানা যাবে? দেখুন, এই কর ফাঁকির প্রবণতা যেটা, সেটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি ভারতবর্ষে ছিল, কিন্তু সেটাকে কমানোর জন্য মানুষকে জেলে ভরে লাভ নেই। মানুষকে তাকে কাউন্সেলিং করতে হবে এবং তার প্রপার সিস্টেম একটা ভারতবর্ষে আনা হয়েছে। এখন দেখবেন সব কিছু ট্রানজ্যাকশানস সরকারের ঘরে কিন্তু লিপিবদ্ধ হয়। আপনি ঘরে বসে কি ট্রানজ্যাকশান করছেন সেটাও সরকারের কাছে খবর আছে। তো সরকারের আয়কর রিটার্নের পরিমাণ বেড়েছে, মানে নাম্বার অফ ইনকাম ট্যাক্স রিটার্নস, সেটা একটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং সরকারের কাছে সেই সিস্টেমটা আছে যে সরকার মানুষকে বিশ্বাস করা শুরু করেছে এবং মানুষ যদি তারপরেও কিছু ডেলিবারেটলি কর ফাঁকি দেয় তার জন্য জেল আছে। কিন্তু সাধারণভাবে যদি আপনি
কোথাও কমপ্লায়েন্সে ভুল হয় তার জন্য মানুষকে জেলে ভরে লাভ নেই, তাকে তার যে প্রাপ্য কর সরকারের পাওয়া উচিত সেই করটা পাওয়া এবং তার সঙ্গে জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেওয়াটা, এটা আমি বলবো এটার মধ্যে অন্যায়ের কিছু নেই। কিন্তু আমি বলছি যে আজকে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে, উত্তাপ আজকে প্রথম থেকে একটুখানি বেশি আছে। বাংলার জনগণ হিসেবে বাংলার জনগণের প্রত্যাশা ছিল সেখানে রাজনৈতিক একটা জটিলতাও আছে, কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটির ভারতবাসীর জন্য যে বাজেটটা দেওয়া হয়েছে সেখানে যদি জনমোহিনী কোনো আমরা প্যাকেজ দেখতাম পশ্চিমবঙ্গের জন্য, তাহলেও কিন্তু এই উত্তাপটা চড়তো। আমি বলতে একেবারে সেই ভোটকে সামনে রেখে যদি বাংলার জন্য কিছু বরাদ্দ থাকে, আলটিমেটলি বঙ্গবাসী হিসাবে আমাদের সুবিধা হতো। ক্যান্সারের 17 রকম ওষুধের দাম যেমন কমছে, পাশাপাশি 7টি বিরল রোগের ওষুধের দাম কমার কথা আজকে বাজেটে বলা হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসায় কেন্দ্র জোর দিচ্ছে এবং নিমহ্যান্সের 2টি ইনস্টিটিউট তৈরির কথা ঘোষণা করা হয়েছে আজকের কেন্দ্রীয় বাজেটে। এখানেও বাংলা বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কিভাবে, এই প্রতিবেদনে দেখুন, তারপরে আসছে আলোচনায়। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. চিকিৎসায় কিছুটা হলেও কমলো চিন্তা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোর প্রস্তাব দেওয়া হলো। I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. ডেফিনেটলি এর প্রভাব চিকিৎসার ক্ষেত্রে বিরাট। তার কারণ আজকের যুগে ক্যান্সার, অটোইমিউনিটি এবং রেয়ার ডিজিজ, এই তিনটে যে অসুখ, তার মূল চিকিৎসাটা দাঁড়িয়ে আছে মলিকুলার টার্গেট বা ইমিউনোথেরাপির ওপরে। এবং যেহেতু এগুলো প্রতিনিয়ত চিকিৎসা শাস্ত্রের নতুন ইনোভেশন, তার সুবিধা যাতে প্রান্তিক মানুষরা পান, কাস্টমস ডিউটি তুলে দিলে বা ইম্পোর্ট ডিউটি তুলে দিলে যদি দেখা যায় প্রাইসটা অনেকটা হ্রাস পেয়েছে, অনেক ক্যান্সার রোগী বা রোগিনীর ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সুবিধা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্যান্সারের 17টি ওষুধ, ডায়াবেটিস, হার্ট, কিডনি, লিভারের পাশাপাশি 7টি বিরল রোগের ওষুধের দাম কমানো হয়েছে। হার্টের অসুখ, সেটাও নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস কি না করে, কিডনি খারাপ করে, হার্ট খারাপ করে, ব্রেনে স্ট্রোক করে, সব কিছু করে। কাজেই সেটা, তাছাড়া অটো ইমিউন ডিজিজ যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, SLE ইত্যাদি, তাদের ওষুধের দাম কিন্তু যথেষ্ট বেশি। কাজেই এই পদক্ষেপটা আমি খুবই ভালো বলবো, যে সার্বিকভাবে এই নন কমিউনিকেবল ডিজিজের শুধু 17টা ক্যান্সারের ওষুধ না, হার্টের অসুখ এবং কতগুলো বিরল প্রজাতির অসুখের যে ওষুধপত্র আছে সেগুলো, ডায়াবেটিসের ওষুধ এবং অন্যান্য ওষুধের কিন্তু বিদেশের যে শুল্ক সেটা অনেক কমানো হচ্ছে। ক্যান্সারের ট্রিটমেন্টটাও ভীষণ এক্সপেন্সিভ এখন হয়েছে, নানা রকম চিকিৎসা আছে, তার মধ্যে যেটা ভীষণ এক্সপেন্সিভ হচ্ছে ইমিউনোথেরাপি। এবং এই ওষুধগুলো সাধারণত আমাদের দেশে কোনো ফার্মা কোম্পানি আমার জানা নেই তৈরি করে। সাধারণত এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের, USA বা ইউরোপিয়ান কোম্পানি থেকে আসে। এখন চায়নাও প্রোডাকশন করেছে, আসছে। অতএব ডেফিনেটলি এর যদি ডিউটি কমে, সেই ডিউটির কমলে দামটা কমবে। এইগুলোতে সরকার যে একটা সদর্থক ভূমিকা নিতে চলেছে কন্ট্রোল করার জন্য, এটা আমি বলছি একটা ভালো স্টেপ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকারের লক্ষ্য ভারতকে একটি বায়োফার্মা উৎপাদন কেন্দ্রে পরিণত করা। এই জন্য কেন্দ্রীয় সরকার 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. 26-এর বাজেটে মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ ভারতের পর এবার উত্তর ভারতেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, সংক্ষেপে নিমহান্স তৈরির প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচি ও অসমের তেজপুরে মানসিক চিকিৎসা কেন্দ্রের মানোন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। We will therefore set up a NIMHANS 2
and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। এছাড়া জেলা ভিত্তিক হাসপাতালগুলোতে জরুরি ও ট্রমা কেয়ার তৈরির দিকেও নজর দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো। অন্তত এই দিকটাতে তো প্রশংসা করবেন কৃষ্ণদা যে ক্যান্সারের 17 রকমের ওষুধ দাম কমানো হচ্ছে। ডাক্তারবাবুরা বলছিলেন যে এর বেশিরভাগ ওষুধই বাইরে থেকে আমদানি করতে হয়। 7 রকমের বিরল রোগের ওষুধের দাম কমানো হচ্ছে, এটাকে তো অন্তত অ্যাপ্রিসিয়েট করবেন। দেখো শুভজিৎ, মানে ডাক্তারবাবুদের প্রতি পুরো সম্মান রেখে বলছি, তুমি যাদের ইন্টারভিউ নিলে যাদের হচ্ছে তারা সকলেই কর্পোরেট জগতের ডাক্তারবাবু। তারা প্রাইভেটে হয়, তা সেখানে ট্রিটমেন্টের কস্ট কত সাধারণ মানুষ সেটাকে বেয়ার করতে পারে, এটা এই ব্যাপারে আমরা সকলে ওয়াকিবহল। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ নিয়ে তারা কি কেন্দ্র সরকার, বিভিন্ন রাজ্য সরকারগুলোকে কিভাবে পাশে দাঁড়িয়েছেন? আজকে বলুন, আজকে সাধারণ মানুষের জন্য কি হচ্ছে? আজকে 80 লক্ষ কোটি টাকার ওষুধ যদি কালকে 75 লক্ষ কোটি টাকায় পায়, তাতে সাধারণ মানুষের কি এসে গেল? সাধারণ মানুষ তো এমনিতেও সে পাবে না। সরকারি ক্ষমতায় যে রাজ্য সরকারগুলো যে সাবসিডি দেয়, যে অনেক বিরল চিকিৎসা রাজ্য সরকারি পরিকাঠামোতে হয়, অনেক মানুষ ফ্রিতে সেই চিকিৎসা পায়, ক্যান্সারেরও পায়, অনেক আমাদের চোখ রিলেটেড অনেক অপারেশন হয়, অনেক কমপ্লিকেটেড অপারেশন হয়, যার জন্য পুরো ফ্রিতে এডুকেশন। এইখানে রাজ্য সরকারগুলোকে কি কোনো সাবসিডি দিতে আরও বেশি ক্ষমতায়ন হচ্ছে না। কর্পোরেট হাসপাতালদের চায়না থেকে, ইউরোপ থেকে ওষুধ এনে ব্যবসা করার জন্য ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, ফার্টিলাইজার সাধারণ কৃষকদের প্রয়োজন, সেখানে ভর্তুকি আপনি কমিয়ে দিচ্ছেন, বড় লোকদের আপনি করছেন। বিদেশ যাত্রার জন্য আপনি বেশি ছাড় দিচ্ছেন। মানে কারা বিদেশ যাবে? যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মহিলা, ইউথ, যুব, তারা বিদেশ যাবে। আজকে আপনার পুরো ফোকাসটাই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। বড় লোকদের জন্য সরকার বড় লোকদের জন্য দেখছে। জামনগরে নাকি কি রিসার্চ হবে, কত ডাক্তার বা মেডিকেল মানুষ কোয়ালিফাই করেন গুজরাট রাজ্য থেকে, আর বাকি বাংলা থেকে কত মানুষ প্রত্যেক বছর ডাক্তার হচ্ছে। কিন্তু ফেসিলিটি হবে তেজপুরে, ফেসিলিটি হবে ঝাড়খণ্ডে, ফেসিলিটি হবে জামনগরে। জামনগরে আজ বহু বছর ধরে সেই ইনস্টিটিউটটা রয়েছে, পুরোটা শুনলে বোঝা যেত যে সেটাকে আপগ্রেড করার কথা বলা হয়েছে, সেখানে আর কিছু ইনভেস্টমেন্ট হবে। রাঁচিতে একটি মেন্টাল হেলথ ইনস্টিটিউট বহুদিন আছে এবং তার পাশেই একটা নিমান স্টাইলের বানানো হচ্ছে এবং এটা দুটো কোলাবোরেশনে কাজ করবে। তেজপুরে একটা নতুন করে হচ্ছে। আমি নিমান্সে নিজে একবার আমার এক পরিচিত জনের সঙ্গে গিয়েছিলাম, অসাধারণ একটা ইনফ্রাস্ট্রাকচার দেখে এসেছি, অসাধারণ চিকিৎসা কেন্দ্র দেখে এসেছি। শুধু মানসিক চিকিৎসা ওখানে হয় না, ওখানে নিউরো সায়েন্সেরও চিকিৎসা হয়। শুধু পাগলরা ওখানে চিকিৎসা করতে যায় না, নিউরো সায়েন্সেরও চিকিৎসা হয়, এটা মনে রাখতে হবে। আমার কথা হচ্ছে যে আমি শুধু একটা আপনাকে মার্জন, আমি চাইবো যে আপনি এটা সংশোধন করে নিন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। সরি, আমি এইটুকু আমার কথাটা প্রত্যাহার করে নিচ্ছি। মানসিক অসুস্থতা বলছি, আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, বলতে অভ্যস্ত ছিলাম, আমি মাপ চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই এটা মানুষ স্বীকার করবেন। আমার কথা হচ্ছে যে এই যে মানে রেয়ার ডিজিজ বা গুরুত্বপূর্ণ খুব কঠিন অসুখের মানে খরচ কমিয়ে দেওয়া হলো, ওষুধের দাম কমানো হলো, তাতে সুবিধে পাবে কারা? সাধারণ মানুষ সুবিধে পাবে। আচ্ছা, এর মানে এটা প্রসঙ্গ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত বিমলদা, কিন্তু পাশাপাশি এটাও বলুন, এর আগে যখন এই জিএসটি সাশ্রয় উৎসব একেবারে ঘটা করে ঘোষণা করা হয়েছিল, আমরা প্রত্যেকে প্রত্যাশা করেছিলাম এটা বিরাট সুরাহা হবে, কিন্তু তারপরে যেটা দেখা গেল জিএসটিটা কমলো কিন্তু ওষুধের দামটা বেড়ে গেল, আলটিমেটলি সেই সুরাহাটা মানুষ অব্দি পৌঁছলো না। জিএসটি সেটা হবে তো, দাম বেড়ে গেছে, আমার কাছে এরকম কোনো প্রমাণ নেই। আপনি সেটা আলাদা করে আলোচনা করে পেশ করুন, তখন দেখবো জিএসটির জন্য ওষুধের দাম ডেফিনেটলি কমেছে। আমি বলছি যতটা স্বাস্থ্য বীমা থেকে শুরু করে জীবন বীমাতে যতটা হওয়া উচিত ছিল ততটা সেই প্রত্যাশা পূরণটা তো হয়নি। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প আছে, একাধিক ওষুধ যেগুলো জেনেরিক ওষুধ সেগুলো 70 থেকে 80% কম দামে দোকানে পাওয়া যায়। পশ্চিমবাংলায় সেরকম হাজার হাজার দোকান খোলা হয়েছে, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজ্যে মেডিকেল সিস্টেমটাকে এই সরকার বলে
তৃণমূলের ধ্বংস করে দিয়েছে। সিপিএম ধ্বংস করা শুরু করেছিল, এরা তো সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী, ফলে এখানে মেডিকেল সিস্টেমটাকে কিভাবে নিশ্চিহ্ন করে দিতে হয় একাডেমিক ইয়ের মতো এরা তো তাই করেছে। এরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত মানে না, এরা একটা প্রকল্প চালু করেছে, একটা প্রাইভেট কোম্পানি একবার নিলে আর দ্বিতীয়বার নিতে চায় না, তারা টাকা পায় না। এদের স্বাস্থ্য নিয়ে এরাই হচ্ছে মানসিকভাবে অসুস্থ, এদেরই রিমান্স একবার পাঠিয়ে দেওয়া হোক, এই পশ্চিমবাংলা এদের হাত থেকে বাঁচবে। দেখো শুভজিৎ, মানে এই যে মিথ্যাচারের কোথায় অবধি চলে গেছে, আজকে পশ্চিমবাংলাতে যখন আমাদের সরকার হয় তখন হেলথ বাজেট ছিল রাজ্য সরকারের 600 কোটি টাকা, আজকে সেটা 20,000 কোটি টাকার উপরে। ওইদিকে কেন্দ্রীয় হেলথ বাজেট 80 বা 85,000 কোটি টাকা। তুমি ভাবো 85,000 কোটি টাকা কেন্দ্র সরকারের সারা দেশের জন্য, আর একলা পশ্চিমবাংলা সরকার 20,000 আমি বলছি পাশাপাশি এই তথ্যটাকেও রাখুন যে প্রায় প্রতি মাসে সিডিএসকোর যে পরীক্ষা হয়, ওষুধ যাচাই হয়, শয়ে ওষুধ সেই গুণমান পরীক্ষা ফেল করছে, জাল ওষুধ বেরোচ্ছে। আমি বলছি ওষুধ আপনি কমাচ্ছেন, ওষুধের দাম আপনি কমাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যেভাবে বাজারে জাল ওষুধে ছেয়ে গিয়েছে চন্দনদা, তারপরে এই ওষুধ কমানোর ফলে তার সুরাহা আলটিমেটলি কতটা হবে যদি এই জাল ওষুধ ধরার জন্য যারাই কারবারটা করছেন সেই মাথাগুলোদের ধরা না হয় এবং চরমতম শাস্তি সুনিশ্চিত করা না হয়? এক্স্যাক্টলি, তুমি আজকে যে প্রসঙ্গটা এখানে উঠছে, তুমি টোটাল স্বাস্থ্য ব্যবস্থার ইনভেস্টমেন্টটা দেখো, তুমি দেখবে সেখানে কিন্তু বরাদ্দর পরিমাণটা কমেছে। আমি কেন বলি তোমাকে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা মানুষের সুস্থতা থাকে 3টে ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে। এক হচ্ছে কোন ডক্টর, তারা কি সার্ভিস দিচ্ছেন, 2 হচ্ছে কি অ্যাপারেটাস লাগছে, আর 3 হচ্ছে ওষুধ। এখন তোমাকে দেখতে হবে যে ওষুধের দাম কমাচ্ছেন, কিন্তু যারা ট্রিটমেন্ট করছেন বা যে ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার হচ্ছে তার দাম বেড়ে গেছে বা বেড়ে গেল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের দুর্দশাটা বাড়ল। আমার প্রশ্নটা হচ্ছে তুমি রিয়ালাইজ ফ্যাক্টর এসো, একদম বাস্তব চরিত্রে আমরা বারবার যেটা দেখতে পারি সেটা হচ্ছে যখন ওষুধের সাপ্লাইয়ের প্রসঙ্গ আসে তখন যদি তুমি দাম কমাবার কথা বলো, উল্টো দিক থেকে সেখানে একটা বড় র্যাকেট কাজ করে, যে র্যাকেটটা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সুযোগ নেয়, ওই বিপদগ্রস্ততার সুযোগ নেয়, এবং সেখানে এই জাল ওষুধের কারবারি দিনের পর দিন আনফোল্ডেড হতে থাকে। আমি তোকে পরিষ্কারভাবে বলছি, শুধু পশ্চিমবাংলায় জাল ওষুধের কারবারের একটা সিরিজ চলেছে। আমরা বারবার দেখেছি কেউ অ্যারেস্ট হচ্ছেন, কেউ হচ্ছেন না, কিন্তু আলটিমেটলি একটা ব্যাপক দুর্দশা বা একটা ব্যাপক অবস্থা তৈরি হচ্ছে। এই তালিকায় তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ যেমন চন্দনদা রয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। পশ্চিমবাংলা এটা আছে, এবং পাশাপাশিভাবে দেখতে হবে যে সেন্ট্রাল ল্যাবরেটরি যারা মেডিসিন পরীক্ষাগুলো করছেন বা রাজ্যের ক্ষেত্রে তারা কতটা অ্যাক্টিভ, তাদের অর্ধেক অ্যাপারেটাস নেই, ইনফ্যাক্ট তার জন্য বরাদ্দ আছে, অ্যাপ্লাইড হয় না। আমি বিশেষভাবে কেন বলছি এখানে শেষ করি, আজকে সীতারামনজি যে বক্তব্যটা রাখলেন, ওষুধ শুধু ফোকাল পয়েন্ট না, ওষুধের সাথে অন্য ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা তার যদি এক্সপেন্সগুলো বেড়ে যায়, ইনফ্যাক্ট দ্যাট ইজ গোয়িং টু বি এক্সপেন্সিভ, তাহলে কিন্তু এর কোনো লাভ হবে না। এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন মানুষের, কারণ ফিল্ডে গিয়ে যেটা রিয়েলাইজেশন যেটা, তা কিন্তু অন্য কথা বলে, ইভেন জিএসটির ক্ষেত্রেও সেটা সত্য। আমি বলছি, আমি এখানে অনির্বাণ দার কাছে আসবো। এই বাজেটের কিন্তু আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, যেটা হচ্ছে ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম। কি বলা হয়েছিল সেখানে? 6 মাসের এই স্কিম ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। 2 ধরনের করদাতারা এর থেকে সুবিধা পাচ্ছে। এক হচ্ছে যারা বৈদেশিক আয় প্রকাশ করেননি, এবং যারা বৈদেশিক আয় প্রকাশ করেছেন। এইটা অনেকে বলছেন, আমি অনির্বাণ দা, একটা হচ্ছে এটা ব্যর্থতা থেকে একটা শিক্ষা নেওয়া। কি ব্যর্থতা? যে বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনা হবে, এবং এটা একেবারে প্রচারের প্রথম দিকে ছিল, সেই কালো টাকা ফিরিয়ে আনা হলে প্রত্যেকের ঘরে 15 লক্ষ টাকা করে পৌঁছে যাবে। সেইটা যেহেতু প্রত্যাশা পূরণ হয়নি, সেই কারণে এই স্কিমটা ঘুরিয়ে এদের ওপর লায়াবিলিটিটা চাপানো হচ্ছে যারা বাইরে রয়েছেন, এবং তারা ডিসক্লোজ করেন। আমি বলছি এইটা কতটা সাকসেসফুল হবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এটা সরকারের একটা মানে প্রচেষ্টা থাকবে, এবং এটার আমরা হয়তো পরবর্তীকালে জানতে পারবো যে সরকারের এক্সপেকটেশন কত টাকা ফিরিয়ে আনার, এবং তার থেকে কত টাকা ফিরিয়ে। সরকার এরকম অ্যামনেস্টি স্কিম চলতে থাকে। এটা এর সঙ্গে আমি এটাও যোগ করে দিতে চাইবো, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে শেয়ার বাজার যখন যেই মুহূর্তে ঘোষণা বাজেট পেশ হয়ে গেল, শেয়ার বাজারে একটা বিরাট ফল হলো। এটা কি কোথাও অনিশ্চয়তা তৈরি হচ্ছে? এটার একটা অন্য কারণ আছে শুভজিৎ। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের মধ্যে মানে কিছু ট্রেডার্স আছেন, আর কিছু আছেন যারা ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, এবং
এটা সেবি বারবার ধরে লক্ষ্য করছিল ফিউচার অপশান, সেখানে অনেক লোক না জেনে, যেখানে ফিউচার অপশান মানে আমি টেকনিক্যাল একটা টার্ম বলছি, বেশি বলবো না, যেখানে এক্সট্রিম রিস্ক আছে, এক্সট্রিম গেনও আছে, কিন্তু সেখানে মানুষ না বুঝে ওখানে অভ্যস্ত হয়ে যাচ্ছিল এবং তাতে মানুষ সর্বশান্ত হচ্ছিল এবং সেবি বরাবর সরকারকে সতর্ক করছিল যে ফিউচার অপশান থেকে মানুষকে ডিসকারেজ করবার জন্য, এবং তার জন্য সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটা যারা ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন, ফাটকা লাভ পাওয়ার জন্য ফিউচার অপশান করতেন, তাদের জন্যই কিন্তু এই সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সটা বাড়ানো হয়েছে এবং তার একটা রিয়াকশান আমরা শেয়ার মার্কেটে আজকে দেখছি। কিন্তু এটা স্টেবিলাইজ হয়ে যাবে, এটা আমি বলবো বারবার করে যে এটা যুব সমাজকে বিভ্রান্ত করবার জন্য নানা রকম আমরা দেখছিলাম ওই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানুষকে প্রলুব্ধ করা হয় এবং মানুষ তাতে ইনভেস্টমেন্ট করে সর্বশান্ত হচ্ছিল। এটা একটা সামাজিক সুরক্ষার জন্য সরকার করেছে, এটা ওয়েলকাম স্টেপ। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে তুমি যেটা বলছিলে না, জেল না জরিমানা, এই মানুষকে জেলে ভরে যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করছেন, তারপরে 30% ট্যাক্স দিচ্ছেন, বা সাধারণ মানুষ তোমার আমার মতো যারা রোজগার করছেন সকাল থেকে, তারপরে ইনকাম ট্যাক্স কম বেশি দেওয়ার জন্য তাকে জেলে ভরার দরকার নেই। অনেক রাজনৈতিক নেতা আছেন যারা দুর্নীতির দায়ে মানে অভিযুক্ত হতে পারেন, তাদেরকে আগে জেলে ভরা উচিত। সাধারণ মানুষকে জেল দেওয়া, জরিমানা করুন, তাদেরকে কাউন্সেল করুন যারা তারা সরকারের প্রাপ্য ট্যাক্সটা দিতে পারেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা হচ্ছে, সরকারের উদ্দেশ্যটা কি? আজকে আমরা জীবনদায়ী ওষুধের কথা বলছি, ক্যান্সারের ওষুধের কথা বলছি, কিন্তু মানুষ আজকে 40 বছরের পরে প্রত্যেকটা মানুষকে সকালবেলায় নয় প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, নয়তো সুগারের ওষুধ খেতে হচ্ছে, বা থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছে। এই নিত্য নৈমিত্তিক যে খরচা মানুষের, তার মধ্যে একটা যেরকম চাল ডাল আলু পটলের জন্য খরচা হয়, আরেকটা বৃহৎ অংশের টাকা কিন্তু খরচা হয় রেগুলার মেডিসিনের জন্য। এবং প্রবীণ নাগরিক যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের একটা মানে ব্যক্তিগত সঞ্চয়ের অনেক টাকা বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র এই ওষুধের জন্য। তাদের জন্য যে ওষুধের দামের বাড়বাড়ন্ত, তার জন্য সরকারের হাতে প্রচেষ্টা আছে, কিন্তু সিস্টেমটা এরকম যাতে ওষুধ কোম্পানিগুলো কিন্তু বৃহৎ অংশের মানুষকে কিভাবে সর্বশান্ত করা যায় তার প্রচেষ্টা করছে, এবং সেটা জানতে গেলে এখানেও কিন্তু সবথেকে বড় ভূমিকা হচ্ছে সরকারের। আমি শুধু এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, দেখুন নির্মলা সীতারামন যেদিন থেকে বাজেট পেশ করা শুরু করেছেন, দুটো বিষয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকে, কি বাজেটে বলছেন সেটা ছাড়া। এক হচ্ছে কতক্ষণ বলছেন, তার রেকর্ড আছে 160 মিনিট দীর্ঘতম বক্তৃতা দেওয়ার বাজেটের, এবং কোন শাড়ি পরে তিনি আসছেন। আজকে গত বছর আপনারা জানেন যে মধুবনী প্রিন্টের শাড়ি পরে তিনি এসেছিলেন এবং বিহারের জন্য কার্যত কল্পতরু হয়েছিলেন। আজকে তিনি পরে এসেছিলেন কাঞ্জিভরম শাড়ি, তামিলনাড়ুর জন্য। উল্লেখযোগ্য, তামিলনাড়ুতে চলতি বছরে বিধানসভা নির্বাচন রয়েছে। দেখুন, দেখতে দেখতে বিরতি, তারপরে ফিরে আসছি আলোচনা। কথায় বলে শাড়িতেই নারী, আর সেই শাড়িতেই লুকিয়ে ভোটের বার্তা। গত বছর বিহারের বিধানসভা নির্বাচনের আগে মধুবনী প্রিন্ট আঁকা হ্যান্ডলুমের শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবার ভোটমুখী তামিলনাড়ুর কাঞ্জিভারাম শাড়ি পরে 2026-এর বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। তাহলে কি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়িতেও বঞ্চিত বাংলা? Totally garbage of lies. For Bengal, what they have given? Nothing. পশ্চিমবঙ্গে এই বাজেটের যদি প্রপার সুফল নিতে হয়, বাংলার মানুষকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। মেরুন ঘেঁষা পার্পেল কাঞ্জিভারাম, পাড়ে ঠাসা কারুকাজ। প্রতিবারের মতো এবারও বাজেট স্পেশাল শাড়িতে ট্রেন্ড সেট করলেন নির্মলা সীতারামন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরনে ছিল তামিলনাড়ুর হাতে বোনা কাঞ্জিভারাম সিল্ক শাড়ি। মেরুন ঘেঁষা পার্পেল রঙের জমি জুড়ে ছিল হালকা সোনারি ও বাদামি চেক, যা তামিল ভাষায় কাট্টাম নামে পরিচিত। শাড়ির সঙ্গে মানানসই শাল ও লাল রঙের বহি খাতা নিয়ে সংসদে ঢুকতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। এবছর পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন আছে। এই মুহূর্তে তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছে ডিএমকে কংগ্রেস জোট। এই আবহে অর্থমন্ত্রীর শাড়িতে তামিলনাড়ুর ছোঁয়া, তাহলে বাংলার নয় কেন? উঠছে প্রশ্ন। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। নির্মলা সীতারামনের বাজেট ফ্যাশনের শুরুটা হয়েছিল 2019 সালে। সেবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশের দিন পরেছিলেন তার নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে তৈরি সোনালী পাড়ের গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি। পরের বছর বাজেটের দিন নির্মলার পরনে ছিল হলুদ রঙা শাড়ি, তাতে সোনালী পাড়, তার উপরে ছিল
আকাশি রঙের বর্ডার। 2021 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরেছিলেন আঁচলে ইক্কতের কাজ করা লাল এবং অফ হোয়াইট রঙের পোচামপল্লী সিল্ক। 2022 সালে নির্মলা সীতারামন পরেছিলেন ওড়িশার তাঁতিদের হাতে বোনা বমকাই শাড়ি। 2023 সালে বাজেট পেশের সময় নির্মলার পরনে ছিল হাতে বোনা কর্ণাটকের ইলকল সিল্কের শাড়ি। 2024 সালের গোড়ায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় নির্মলা পরেছিলেন নীল রঙের তসর সিল্ক। 2024-এর তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘিয়ে সাদা বেগুনি পাড়ের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন, যা অন্ধ্রপ্রদেশে তৈরি হয়। গত বছর বিহার বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশের সময় নির্মলা বেছে নিয়েছিলেন মধুবনী প্রিন্টের নকশা আঁকা অফ হোয়াইট হ্যান্ডলুম সিল্কের শাড়ি। নির্মলার জন্য বিশেষভাবে এই শাড়ি তৈরি করেন পদ্মশ্রী দুলারি দেবী। বিটন চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলের তরফে তো আজকে কেন্দ্রীয় বাজেটকে তুমুল সমালোচনা করা হয়েছে, কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিশাহীন বাজেট, এটা মহিলা বিরোধী বাজেট ইত্যাদি বলেছেন, কিন্তু তারপরে বলেছেন হামটি ডামটি বাজেট। কি বলেছেন দেখাবো এবং কেন ইঙ্গিতপূর্ণ বলছি তা নিয়ে বিমলদার কাছে ফিরছি। দেখুন, সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। এখন অনেকে এইভাবে বলছেন, বিমলদা হামটি ডামটি বাজেট কথাটা কেন বললেন? এই ছোটবেলা রাইমে সকলেই জানেন যে হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এখন সেই একটা গ্রেট ফল কি বিজেপির 26-এর ভোটে হতে চলেছে? সচেতনভাবে হামটি ডামটি কথাটা ব্যবহার করলেন। এখন উনি যা বলেন আমি জানি না, আপনারা এক্সপ্লেনেশন দেন ইত্যাদি ইত্যাদি। আমার এইসব কথা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছে, আমি হেসে ফেলতে পারি। একটা সরকার যারা কিছু বোঝেও না, সরকার চালাতেও জানে না, পশ্চিমবাংলাটাকে গরুগাড়ির রাজত্বে ফিরিয়ে দিয়েছে। এরা আবার সামনের দিকে কি তাকাবে, এরা আবার কি বাজেট করবে। আমরা একটু ওয়েট করি, পশ্চিমবঙ্গে কি হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে কী সব বাজেট টাজেট হয় না, তার জন্য ওয়েট করে থাকি। পশ্চিমবঙ্গ নাকি ফ্রেট করিডোর করেছে। আচ্ছা, এইসব কথা শুনে তুমি যে কেন এতক্ষণ হেসে ফেলোনি আমি তো বুঝে উঠতে পারছি না। আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, আমি চুপ করলাম, আমার হাসি পেয়ে যাচ্ছে। দেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে যারা দেখেছে না, তারা জানে যে পশ্চিমবাংলা যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রাজ্য সরকার নিজের উদ্যোগে করেছে, তার মানটা কোথায়, আর ন্যাশনাল হাইওয়ে অথরিটির হাইওয়ের মানটা কোথায়। গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টিভিটি রোডগুলো দেখে আসতে বলবো। আচ্ছা, এখানে বলা হলো যে মানে হামটি ডামটি মুখ্যমন্ত্রী বলেছেন হামটি ডামটি শুধু নির্বাচনের ক্ষেত্রে নয়। মোদিজির প্রতিশ্রুতি কী ছিল আজ থেকে 12 বছর আগে? আজকে ইকোনমিকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন? মানুষের ক্রয় ক্ষমতা থেকে, মানুষের ভোগান্তি থেকে, মানুষের এমপ্লয়মেন্ট থেকে, মানুষের কর্মসংস্থান থেকে সবই তো তলানিতে গেছে। অনির্বাণ বলছিল, অনির্বাণ সব ভাওতাবাজি অন্য জায়গায়। এখন অনির্বাণ অনেকগুলো কথা বলছিল, আমি অনির্বাণকে আগ্রহ করব যে এটাও বলুক যে নেট ওয়ার্থ যাদের 10 কোটি টাকা, 20 কোটি টাকা, কতগুলো এরকম ভারতের নাগরিক বিগত 12 বছর ভারতের নাগরিকত্ব প্রত্যাহার করে বিদেশে গিয়ে। অনির্বাণদার কাছে আসার আগে দ্রুত একবার চন্দনদা, আমাদের একেবারে সময় শেষ। চন্দনদা দ্রুত। বাংলার গরদ নেই, বাংলার টাঙ্গাইল নেই, চন্দন ঘোষ চৌধুরী, বিষ্ণুপুরি নেই, বাংলার আমি বুঝেছি আমরা মানে এখানেও বাংলার বঞ্চনা। বেশ বেশ, প্লিজ চন্দনদাকে বলতে দিন। এখানে দেখো, আমি ঠিক বুঝতে পারিনি হামটি ডামটি বা ব্যাপারটা মুখ্যমন্ত্রী কেন বললেন, এবং ওই গ্রেট ফলের প্রশ্নটা যদি আসে তাহলে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কিন্তু আমি একটা কথা তোমাকে বারবার বলছি, আমি কি বলছি আমি বুঝতে পারিনি। আমি তো প্র্যাকটিক্যালি বলছি, তো আমি তো বলছি গ্রেট ফল তো ইঙ্গিতপূর্ণ, আমি তো তাই বলছি। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি, দেখো আমি আবারও বলছি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউ রাজনীতিক নই। আমরা আলটিমেটলি দেখতে চাইছি ভারতবর্ষের এই বাজেটটা সারা ভারতবর্ষের বিকশিত হওয়ার ক্ষেত্রে কতটা অন্তরায় আর একদম প্র্যাকটিক্যালি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি এইটার জন্য সকলে তাকিয়েছিলেন। অনির্বাণদা মানবেন যে এই মুহূর্তে টাকার যে অবস্থা, ডলারের দাম এই মুহূর্তে 92 টাকা, সেখান থেকে আইসিইউ থেকে বের করার কোনো দিশা বাজেটে পাওয়া গেল কি? খুব দ্রুত না, একদমই আমি বলবো যে আমাদের আলোচনাটা একদম লাস্ট প্রান্তে এসে ঠিক জায়গাতে এলো, যেখানে রাজনৈতিক কচকচানি নেই। সাধারণভাবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের টাকার যে দুর্বলতর প্রভাব, সেখান থেকে এই টাকাকে আরও স্ট্রং জায়গাতে আনতে চায়। কারণ ভারতবর্ষের যে আমরা বলি যে অর্থনৈতিক যে
ইন্ডিসেস, তার মধ্যে এই টাকার অবমূল্যায়ন যেটা, সেটা কিন্তু বিশ্বের দরবারে ভারতকে ছোট করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সেখান থেকে আমাদের যত বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাবে, ভারতবর্ষ তত অর্থনৈতিকভাবে দুর্বল হবে। এবং সেক্ষেত্রে আমরা যতই এই বিকশিত ভারতের কথা বলি, যতই আমরা আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, আমরা মেক ইন ইন্ডিয়া বলি, ভারতবর্ষের দেশীয় উৎপাদনটাকে বাড়াতে হবে এবং আমাদের আমদানি কমাতে হবে, রপ্তানি বাড়াতে হবে, তবে ট্রেড ডেফিসিটটা একেবারে মানে মোটের উপর আত্মনির্ভরতা বাড়াতে হবে, যেটা বলতে চাইছেন। আমি আলোচনা এখানে শেষ করব, কিন্তু নিঃসন্দেহে বারে বারে যে প্রশ্নটা ফিরে আসছে অর্থনীতির দিক থেকে এবং রাজনীতির দিক থেকে, যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি কি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.